হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাস ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক সম্পর্কে, যে বিভিন্ন দিকে যে অধ্যায়টি রয়েছে সেই দিক সম্পর্কে আমরা বেশ কিছু 4 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যে 4 নাম্বারটি ইম্পর্ট্যান্ট, সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনের মধ্যে রয়েছে টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ মানে কি, তো এইটা সম্পর্কে আমরা ডিসকাস করব। টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ তোমরা কিন্তু আমার কথা শুনবে, ঠিক আছে? আমি রায়মার্টিন বইয়ের ছবি দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার কথাটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আমার কথাটার দিকে বেশি মন দেবে। তারপরে তোমরা কোন বই থেকে করলো, রায়মার্টিন করলে কি ছায়া প্রকাশনী করলে, তাতে আমার কিছু যায় আসে না। তোমরা শুধু আমি টেনিস কোর্টের শপথটা কী সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো আমি প্রথম থেকে বলি যে টেনিস কোর্টের শপথ কী। ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল, আমরা সবাই জানি। সেই বিপ্লবের সূচনা পর্বের প্রথম দিকের ঘটনা হচ্ছে এই টেনিস কোর্টের বিপ্লব, টেনিস কোর্টের শপথ। কী হয়েছিল টেনিস কোর্টের শপথ? না, 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের জাতীয় সভা, যেটাকে আমরা টেটস জেনারেল হিসাবে চিনি, মানে ফ্রান্সের জাতীয় সভাকে আমরা টেটস জেনারেল হিসাবেই জানি। সেইখানে কী হচ্ছে, কিছু ব্যক্তি, মানে কিছু ব্যক্তি বলতে কারা, তৃতীয় সম্প্রদায়। আমি এর আগের পড়াতে ফরাসি বিপ্লবের কারণে, সামাজিক কারণে বলেছিলাম যে তৃতীয় সম্প্রদায় কারা ছিল। সেই মধ্যবিত্ত দরিদ্র মানুষ, কৃষক, বুর্জোয়া, কারিগর, এই সব ব্যক্তিরা কি করছিল, টেনিস কোর্টের মাঠে একটা সমবেত আন্দোলন বা সমবেত শপথ গ্রহণ করেছিল টেনিস কোর্টের মাঠে। সেই শপথ গ্রহণ বা সমবেত আন্দোলনকেই আমরা টেনিস কোর্টের শপথ নামে চিনব। তাহলে আমি যদি মুদ্রা কথায় বলতে চাই যে 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা, ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা বলতে মূলত থার্ড স্টেটের প্রতিনিধিরা, যে সমবেত আন্দোলন করেছিল বা শপথ গ্রহণ করেছিল কোথায়, টেনিস কোর্টের মাঠে, সেটিকে টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি পটভূমি। 1789 খ্রিস্টাব্দে 16 লুই কী করছে, ফরাসি জাতীয় সংবিধান সভার আহ্বান করছে। ঠিক আছে, গল্প শোনো। 1789 খ্রিস্টাব্দে 20 জুন ফরাসি সম্রাট 16 লুই জাতীয় সভার অধিবেশন আহ্বান করছে, অর্থাৎ টেটস জেনারেল অধিবেশন আহ্বান করছে। সেখানে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা একটা দাবি রাখছে। কি দাবি? না, তাদের হচ্ছে মাথাপিছু ভোটাধিকারের দাবি, মাথাপিছু ভোটাধিকারের অধিকার দাবি করছে। কিন্তু 16 লুই সেটা মানতে অস্বীকার করছে, যে না, এটা সম্ভব নয়। কারণ যাজক শ্রেণীর লোকের পরিমাণ ছিল কম, অভিজাত শ্রেণীর পরিমাণ ছিল কম, তাহলে তৃতীয় সম্প্রদায়ের মানুষের পরিমাণ ছিল বেশি। টেটস জেনারেল সদস্যপদ, তৃতীয় সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি সংখ্যা ছিল বেশি। তো যদি মাথাপিছু ভোটাধিকার হয়, তাহলে কি প্রথম 2 শ্রেণীর গুরুত্ব তো হ্রাস পাবে। তাই জন্য রাজা কি বলছেন, না, 16 লুই বলছেন না না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, মাথাপিছু ভোটাধিকার আমি কিছুতেই মানতে পারবো না। ঠিক সেই সময় মিরাবো এবং আবেসিয়াস, তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিল, এরা মিরাবো, আবেসিয়াস, আরও অনেকজন মিলে কি সবাই মিলে টেনিস কোর্টের মাঠে সবাই মিলে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন, যতক্ষণ না মাথাপিছু ভোটাধিকার দাবি রাজা মেনে নিচ্ছেন এবং তাদের জন্য নতুন সংবিধান রচনা করছেন, ততক্ষণ তারা এই টেনিস খেলার মাঠ থেকে সরবেন না। এই যে একটা ব্যবস্থাপনা, এটাই আমরা মূলত টেনিস কোর্টের শপথ নামে জানি। তাহলে যদি আমি বলি শপথ, তাহলে কি শপথে কি শপথ নিয়েছিল টেনিস কোর্টের মাঠে? টেনিস কোর্টের মাঠে এটাই শপথ নিয়েছিল যে তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা পিছু ভোটাধিকারের দাবি মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর, নতুন করে এটি সংবিধান রচনা করতে হবে। কিন্তু রাজা এটা কিছুতেই মেনে নিতে চায়নি, যার ফলাফল কি হয়েছিল,
টেনিস কোর্টের মাঠে তৃতীয় সম্পদের মানুষরা সৈন্যবাহিনীর ভয় অপেক্ষা করে কি হচ্ছে, সৈন্যবাহিনীর ভয় অপেক্ষা করে তারা একটা সমবেত আন্দোলন করেছিল, যার পরিণতি কি হয়েছিল, রাজা বাধ্য হয়ে তাদের 27 জুন পুনরায় অধিবেশন ডাকেন এবং তাদের দাবি মেনে নেন, যার ফলে কি হয়েছিল, প্রথম আর দ্বিতীয় শ্রেণীর যে সম্প্রদায় ছিল সেই দুই সম্প্রদায়ের গুরুত্ব একেবারে হ্রাস পেয়েছিল। ক্লিয়ার? প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের গুরুত্ব একেবারে হ্রাস পেয়েছিল, যার পরিণতি কি হয়েছিল, টেনিস কোর্টের শপথ সাকসেসফুল হয়েছিল, বুর্জোয়া বিপ্লব বা ফরাসি বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। অর্থাৎ যদি আমি বলতে চাই যে টেনিস কোর্টের শপথটা আসলে কি, 1789 খ্রিস্টাব্দে একটা 23 জুন জাতীয় সংবিধান সভার টেটস জেনারেল অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা মাথাপিছু ভোটাধিকারের দাবি জানায়, কিন্তু সেখানে রাজা নাচক করে দিয়ে চলে যায়। তখন তৃতীয় সম্প্রদায়ের ব্যক্তিরা টেনিস কোর্টের মাঠে একটা সমবেত আন্দোলন শুরু করেন, যেটাকে আমরা টেনিস কোর্টের শপথ নামে চিনি। এই শপথে কি বলা হয়েছিল, যে তৃতীয় শ্রেণীর সম্প্রদায়কে বা সদস্যদেরকে মাথা পিছু ভোটাধিকার দাবি দিতে হবে। আর একটা কী বলা হয়েছিল, যে তাদের একটা নতুন সংবিধান রচনা করে দিতে হবে। যার পরিণতি বা ফলাফল আমরা কি দেখতে পাই না, রাজা কিছুতেই তৃতীয় সম্প্রদায়ের দাবি মানছিল না, কিন্তু সৈন্যদের বাহিনীর ভয় অপেক্ষা করে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা একত্র হয়ে টেনিস কোর্টের মাঠে জড়ো হয়ে বসেছিল, যাতে বাধ্য হয়ে রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেয়, যার ফলে প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়ের মানুষের গুরুত্ব কমে যায়। 27 জুন পুনরায় সেই অধিবেশন ডেকে তাদের যে দাবিগুলি ছিল সেগুলি রাজা মেনে নিতে বাধ্য হন, যেটি ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। আশা করি টেনিস কোর্টের শপথ তোমাদের ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ সবাই এএমসিসিতে থাকার জন্য। এমসিসিতে আরও ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা করব যে 9, 10 সমস্ত বিষয়গুলিকে সহজভাবে উত্থাপন করে তোমাদের কাছে সামনে আনার। থ্যাংক ইউ, ধন্যবাদ।